এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজ আমরা সপ্তম শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের অন্তর্গত ষষ্ঠ অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে শিলা ও মাটি, সেই সম্পর্কে আজকে আমরা জানবো এবং পড়ব। তো চলো শুরু করা যাক। এখানে একটু গল্পের আকারে প্রথমে শুরু করা হয়েছে, তো কি বলা হয়েছে দেখি। চলো। বিকেল বেলায় জয়দীপ আর রাজর্ষি অমিতদের বাড়ির সামনে নানা মাপের পাথর জড়ো করে রেখে এলো। পরের দিন রবিবার সকালবেলা 2 ঘন্টা একটু পড়াশুনো, তারপর খেলা। পিট্টু খেলা হবে। পাথরগুলো পরপর সাজাতে হবে। ভেবে দেখেছো পৃথিবীতে এই পাথরগুলো এলো কোথা থেকে? দেখো, এই যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারে বেসিক্যালি আমরা পড়বো কি না, খনিজ, শিলা, মাটির উপাদান, মাটির প্রকারভেদ, মাটি সৃষ্টির নিয়ন্ত্রক, এইসব বিষয়ে আমরা জানবো। তো এখানে আমাকে প্রশ্ন করেছে যে এই পৃথিবী যে এত যে পাথর, সেই পাথরগুলো এলো কোথা থেকে। এই পাথরগুলো কোথা থেকে এসে না, পৃথিবী সৃষ্টির প্রাথমিক পর্যায়ে উত্তপ্ত তরল পদার্থ ধীরে ধীরে তাপ বিকিরণ করে শীতল ও কঠিন হয়ে আগ্নেয় শিলার সৃষ্টি হয়। পৃথিবীতে এই শিলা প্রথম সৃষ্টি হয় বলে একে কী বলা হয়, প্রাথমিক শিলা বলে। পৃথিবীতে সমস্ত পাথরগুলোই এই প্রাথমিক শিলা থেকেই এসেছে, তবে তা শিলাচক্রের মাধ্যমে বিভিন্ন রূপ পরিবর্তন করে থাকতে পারে। তারপর বলা হয়েছে অনুষ্কা কোয়েলরা রেল লাইনের পাথর দেখে একদিন অপুদাদাকে জিজ্ঞেস করে, ধারালো সূচালো ওই পাথরগুলো কি এভাবেই তৈরি হয়েছে নাকি এভাবে ভাঙা হয়? তাহলে এই যে পাথরগুলো, এগুলো আসলে কি? এগুলো আসলে শিলা। শিলা কি হয় না, শিলা কিন্তু নানা আকারের হয়ে থাকে। রেল লাইনের ধারের সূচালো পাথরগুলো আসলে ব্যাসল্ট শিলা। এগুলি এইভাবেই প্রকৃতিতে তৈরি হয় না। ব্যাসল্ট শিলায় গঠিত কোনো পাহাড় বা পর্বতকে যন্ত্র দিয়ে বড় বড় খণ্ডে ভাঙা হয়। এরপর ওই খণ্ডগুলিকে পাথর ভাঙা মেশিনের মধ্য দিয়ে বিভিন্ন আকৃতির সূচালো খণ্ডে পরিণত করা হয়। এগুলিকে এনে রেল লাইনের পাতার কাজে, রাস্তা, বাড়ি প্রভৃতি তৈরিতে ব্যবহার করা হয়। নুন, বিট নুন, খাবার সোডা, ফটকিরি, পেন্সিলের শীষ নাকি খাবার নুন, খাবার সোডা, বিট নুন, পেন্সিলের শীষ, ফটকিরি, এই জিনিসগুলো আসলে কি? এগুলো হলো এক একটা খনিজ পদার্থ। এরকম নানা খনিজ দিয়েই শিলা গঠিত হয়। পিট্টু খেলার পাথর বা রেল লাইনের পাথর আসলে শিলা। পৃথিবীর উপরিভাগে কঠিন আবরণটা শিলা দ্বারা গঠিত। তাহলে পৃথিবীর উপর এটা কী দ্বারা গঠিত না, কঠিন আবরণটা শিলা দ্বারা গঠিত। আসলে বিভিন্ন খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত একটি যৌগিক পদার্থ হলো শিলা। যদি আমাদের প্রশ্ন আসে শিলা কি, তাহলে তোমরা বলবে বিভিন্ন খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত একটি যৌগিক পদার্থ হলো শিলা। পরবর্তী পৃষ্ঠায় বলা হয়েছে বিভিন্ন ধরনের শিলা। এখানে আমরা বিভিন্ন ধরনের শিলা সম্পর্কে জানবো এবং তাদের উদাহরণ বৈশিষ্ট্য সম্বন্ধে আমরা জানবো। প্রথমেই বলা হয়েছে আগ্নেয় শিলা। না, জন্মের সময় পৃথিবী ছিল একটা আগুনের গোলা, পরে আস্তে আস্তে ঠান্ডা ও শক্ত হয়ে তৈরি হয় আগ্নেয় শিলা। গ্রানাইট, ব্যাসল্ট, এই ধরনের শিলা। আগ্নেয় শিলা কঠিন ও সহজে ভাঙে না, এটা আগ্নেয় শিলার বৈশিষ্ট্য। তারপর আছে পাললিক শিলা। বহু বছর ধরে আগ্নেয় শিলা বিভিন্ন প্রাকৃতিক উপায়ে ক্ষয় হয়ে ছোট ছোট নুড়ি, কাঁকর, বালিতে পরিণত হয়। পরে এগুলো নদী বায়ুর দ্বারা বাহিত হয়ে সমুদ্রের নিচে স্তরে স্তরে জমা হয়। বহু বছর পরে শক্ত হয়ে তৈরি করে পাললিক শিলা। বেলে পাথর, কাদা পাথর, চুনাপাথর হলো পাললিক শিলার উদাহরণ। পাললিক শিলা নরম, সহজে ভেঙে যায়। বেলে পাথর বা কাদা পাথর দিয়ে ঘরবাড়ি তৈরি হয়। চুনাপাথরও অনেক কাজে লাগে। সিমেন্ট, ইস্পাত কারখানায় চুনাপাথর ব্যবহার করা হয়। এগুলো হলো পাললিক শিলার বৈশিষ্ট্য। তারপর আছে রূপান্তরিত শিলা। না, আগ্নেয় পাললিক শিলা ভূগর্ভের তাপে ও ভূপৃষ্ঠের চাপে অনেক সময় বদলে গিয়ে রূপান্তরিত শিলায় পরিণত হয়। এই শিলা সহজে ভাঙে না, ক্ষয় প্রতিরোধ করে। বিশ্ববিখ্যাত সৌধ তাজমহল রূপান্তরিত শিলা মার্বেল দিয়ে তৈরি হয়। তাহলে এটা প্রশ্ন আসতে পারে 1 নম্বরে, যে বিশ্ববিখ্যাত সৌধ তাজমহল কোন শিলা দিয়ে তৈরি না রূপান্তরিত শিলা দিয়ে তৈরি। এখানে কাজগুলো সেরে ফেলা যাক। এখানে একটা ছকের মাধ্যমে শিলার উৎপত্তি এবং কোন শিলা সেটা নির্বাচন করতে বলা হয়েছে। পলিস্তর জমা হয়ে কোন শিলা উৎপত্তি হয় না পাললিক শিলার উৎপত্তি হয়। আর লাভা সঞ্চিত হয়ে হয় আগ্নেয় শিলার উৎপত্তি। ভূগর্ভের তাপ ও চাপের ফলে সৃষ্টি শিলা হচ্ছে রূপান্তরিত শিলার উৎপত্তি হয়। শিলার বৈশিষ্ট্য কোন শিলা? হালকা ও সহজে ভাঙে কোন শিলা না পাললিক শিলা। আর খুব কঠিন ও ক্ষয় প্রতিরোধকারী শিলা হচ্ছে রূপান্তরিত শিলা। পরবর্তী পৃষ্ঠায় বলছে শিলা থেকে মাটি, মানে শিলা থেকে কীভাবে মাটির সৃষ্টি হচ্ছে সেটা বলা হয়েছে। না, নানা প্রাকৃতিক শক্তি যেমন সূর্যের তাপ, বৃষ্টির আঘাত, বাতাসের ধাক্কা বা নদীর স্রোতের দ্বারা শিলা ভাঙে। কখনো টুকরো শিলাগুলো ওইখানে পড়ে থাকে, কখনো দূরে চলে যায়। আবার বৃষ্টির জলের সাথে নদীর স্রোতে, বাতাসের সঙ্গে পাথরগুলো ভাঙতে ভাঙতে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়।
ভূপৃষ্ঠস্থ ভেঙে যাওয়া শিলার চূর্ণের স্তরকে কী বলে? রেগোলিথ বলা হয়। রেগোলিথ থেকে অবশেষে নানা প্রক্রিয়ায় কিসের তৈরি হয়? মাটির তৈরি হয়। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে রেগোলিথ কাকে বলা হয়, আর রেগোলিথ থেকে অবশেষে কী প্রক্রিয়ায় কী তৈরি হয়? না মাটি তৈরি হয়। মাটিতে কি থাকে? না মাটিতে হচ্ছে বাতাস থাকে 25%, জল থাকে 25%, খনিজ থাকে 45%, আর 5% থাকে অণুজীব, উদ্ভিদের পাতা শিকড়, উদ্ভিদ প্রাণীর পচে যাওয়া দেহ। মাটি সৃষ্টির নিয়ন্ত্রক মানে এই যে উপাদানগুলো শিলা, জলবায়ু, ভূপ্রকৃতি, জীব, এগুলো মাটি সৃষ্টিতে কী ভূমিকা পালন করে? শিলা ভবিষ্যতে মাটি কেমন হবে তা নির্ভর করে কিন্তু শিলার প্রকৃতির উপর। তবে জলবায়ু, উদ্ভিদ ও মাটি তৈরিকে প্রভাবিত করে। জলবায়ু মাটি তৈরিতে বিশেষ ভূমিকা নেই। উষ্ণ বৃষ্টিবহুল জলবায়ুতে তাড়াতাড়ি মাটি তৈরি হয়, আবার শীতল ও শুষ্ক অঞ্চলে মাটি তৈরি হতে সময় লাগে। তাই উষ্ণ ও আর্দ্র অঞ্চলে মাটির গভীরতা বেশি হয়। ভূপ্রকৃতি ভূমির প্রকৃতি মাটি তৈরিকে প্রভাবিত করে। ভূমির খাড়া ঢালে মাটি তৈরির সুযোগ কম, আবার ভূমির ঢাল যেখানে কম সেখানে ধীরে ধীরে মাটির স্তর তৈরি হতে পারে। জীবজগৎ জীবিত ও মৃত উদ্ভিদ ও প্রাণীর অংশ মাটিতে খুব কমই থাকে, কিন্তু পিঁমড়ে, কেঁচো, ছুঁচো, সাপ সবাই মাটিকে আলগা করে। ফলে জল ও বাতাস মাটিতে প্রবেশ করে। মৃত উদ্ভিদ ও প্রাণী মাটিতে পুষ্টি যোগায়। সময় মাটি কিন্তু একদিনে তৈরি হয় না, হাজার হাজার বছর, এমনকি লক্ষ লক্ষ বছরও লেগে যায় কখনো কখনো। মাটির দানার মাপ বড় না সূক্ষ্ম তার উপর ভিত্তি করে মাটির শ্রেণীবিভাগ করা যায়। বেলে মাটির দানা মোটা, দানাগুলোর মধ্যে ফাঁক বেশি থাকে, ফলে জল ঢাললে মাটি তাড়াতাড়ি টেনে নেয়, কৃষিকাজ ভালো হয় না। আর এঁটেল মাটি বা কাদা মাটির দানা সূক্ষ্ম, দানার মধ্যে ফাঁক এতই কম যে জল ঢাললে জল দাঁড়িয়ে থাকে, ফসল ভালো ফলে। দোআঁশ মাটিতে বালি আর কাদা সমান সমান থাকে, জল, বাতাস ও অন্য উপাদান ঠিক মাত্রায় থাকে, সুতরাং এই মাটি ফসল ফলানোর জন্য বেশ ভালো। কোন মাটি কীরকম? মাটির ধরন, দানার মাপ, জল ধারণের ক্ষমতা, আর কী কী ফসল উৎপন্ন হয়। এঁটেল মাটির দানার মাপ কেমন? অতি সূক্ষ্ম, আর জল ধারণ ক্ষমতা খুব বেশি। ফসল কী কী হয়? ধান, পাট। আর বেলে মাটির দানার মাপ খুব বড় বড়, আর জল ধারণ ক্ষমতা প্রায় নেই। ফসল কী কী হয়? তরমুজ, ফুটি। আর দোআঁশ মাটি দানার মাপ মাঝারি সূক্ষ্ম, জল ধারণ ক্ষমতা মাঝারি, আর ফসল কী কী হয়? গম, ডাল। এবার তোমার নিচের অঞ্চলে একটা সমীক্ষা করে ফেলো। এই যে কিছু তথ্য দেওয়া আছে এখানে, এই তথ্য অনুযায়ী তোমার অঞ্চলে একটা সমীক্ষা করবে। যা তোমরা নিজের অঞ্চলের উপর এই সমীক্ষাটা করবে, যে নিজেরা এটা বাড়িতে চেষ্টা করবে করার। পরবর্তী পৃষ্ঠায় আছে পলিমাটির নানা রকম ব্যবহার। এখানে পলিমাটির বিভিন্ন রকম ব্যবহারের চিত্র তুলে ধরা হয়েছে। তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো পলিমাটির কোন কোন কাজে ব্যবহার করা হচ্ছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করো।